মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব 11। ওদের দিকে ছুটে এলো জেনি, হাত দুটো লম্বা করে দিয়েছে সামনে, ঠোঁট সরু করে মৃদু শীষ দিচ্ছে সে। একেবারে শেষ মুহূর্তে এড়িয়ে গেল প্রফেসর ওয়াটসনকে। বেডে বসে পা দুটোকে মেঝের উপর লম্বা করে রেখেছেন তিনি। ছুটে এসে সরাসরি রানার বাহুবন্ধনে ঢুকে পড়ল মেয়েটা। জেনির চোখে পানি নেই, সারা শরীরে শুধু অদম্য একটা কাঁপুনি। হাঁপাচ্ছে সে, ভাঙা শব্দ বেরোলো গলা থেকে। ও গড, রানা, তোমাকে ওরা মেরেছে? আমাকে কোথায় আটকে রেখেছে ওরা? কারোর সাথে কথা বলতে পারি না। মানুষগুলোকে কিভাবে যেন বোবা করে রেখেছে, নড়াচড়া করে কিন্তু যেন মরা। লক্ষ্মী মেয়ে, শান্ত হও। জেনির মাথায় হাত বুলিয়ে আদর করছে রানা। ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে জেনি, ওর বুকে কপাল ঘষছে। আজ রাতে ওরা যখন আমাকে বাইরে নিয়ে গেল, জানতাম না কি ঘটতে যাচ্ছে। ওখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, তারপর প্লেনের আওয়াজ শুনতে পেলাম। ঠিক আছে, পরে শুনবো জেনি। রানার বুক থেকে মুখ তুলল জেনি, তার নাকের ফুটো কেঁপে উঠল, বাতাসের গন্ধ নিচ্ছে। তোমার সাথে সোহানা রয়েছে? সোহানা আর আশরাফ? ঈশ্বরকে ধন্যবাদ। প্লেন ল্যান্ড করার আগে পর্যন্ত আমার ভয় হচ্ছিল আশরাফ বোধহয় বেঁচে নেই। সবাই তোমরা ওকে ভিতর ডিম বলো, ভারী অন্যায়। জানো সোহানার কটেজে আমার জন্য কি করেছে ও? আমাকে প্যাসেজে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, মুখোমুখি হয় পাইথনের। চিন্তা করতে পারো? তোমরা সবাই ভালো আছো তো রানা? প্লিজ কিছু ঘটে থাকলে আমার কাছে লুকিও না। কবে আমরা তোমার কাছে কিছু লুকোতে পেরেছি? ফোপানোর মতো আওয়াজ করে হেসে উঠল জেনি। 2 সেকেন্ডের জন্য আরো জোরে জড়িয়ে ধরল রানাকে, তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও ওকে ছেড়ে দিয়ে হাতড়াবার ভঙ্গিতে একটা হাত লম্বা করল। আশরাফ, তোমার সুদক্ষ দেহরক্ষী এদিকে, বলে এগিয়ে এলো আশরাফ, ধরা দিল জেনির বাহু বন্ধনে। সত্যি আমি দুঃখিত ডার্লিং, পাইথনের সাথে আমার তুলনা হয় না। ক্ষমা প্রার্থনার কোনো প্রয়োজন নেই বোঝাবার জন্য নিঃশব্দে মাথা নাড়ল জেনি। তারপর হঠাৎ করে তার চোখ দুটো ভরে উঠল পানিতে। চুপচাপ কাজ শেষে। এই তো চাই, বোতলের ছিপি খুলে দাও, বলে জেনিকে একপাশে টেনে নিয়ে এলো আশরাফ, তার গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা ও অভয় দিচ্ছে। সবাই আমরা বেশ ভালো আছি জেনি, সত্যি বলছি। বাকি সবার মতো আমাদের উপরও নার্ভ গ্যাস ব্যবহার করেছিল ওরা। যেভাবেই হোক প্রভাবটা আমরা এড়িয়ে গেছি। কাজ ঝাঁকালো সে। এ ব্যাপারে বিশদ জানতে হলে রানা বা সোহানার কাছে আবেদন জানাতে হবে তোমার। আস্তিন সহ একটা বাহু জেনির মুখের কাছে উঁচু করলো সে। নাও, চোখ মুছো, আমার রুমালটা পর্যন্ত নিয়ে গেছে ওরা। আবার খানিকটা হাসলো জেনি, ফোঁত করে নাক টানলো। আমার কাছে আছে একটা। রুমাল বের করে চোখ মুখ মুছল সে, নাক ঝাড়লো, তারপর সোহানার দিকে মুখ ফিরিয়ে জানতে চাইল, আমাদের অবস্থাটা কি? উত্তরে কিছু বলতে যাচ্ছিল আশরাফ, অনুভব করতে পেরে বাধা দিল জেনি। না, তুমি বানিয়ে বলবে। রানাও শুধু ভালো ভালো কথা শোনাবে। আমি সোহানার মুখ থেকে শুনতে চাই। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। অবশেষে মুখ খুলল সোহানা। অবস্থা ভালো নয় জেনি, তবে আরো খারাপ হতে পারত। এখনো আমরা কেউ আহত হইনি। দেখে শুনে মনে হচ্ছে এখনই আমাদের কাউকে মেরে ফেলার কথা ভাবছে না পাইথন। কাজেই হাতে খানিকটা সময় পাবো আমরা। কি জন্য সময় পাবো? দ্রুত জানতে চাইল আশরাফ। পালাবার নাকি ওদেরকে সাহায্য করার? হ্যাঁ, আমিও জানতে চাই আমাদের আসল উদ্দেশ্যটা কি হবে, বলল জেনি। 1 সেকেন্ড ইতস্তত করলো সোহানা, তারপর বলল, দুজনের একটা ছোট দল হলেও একজন দলনেতা না থাকলে কোনো কাজ সুষ্ঠুভাবে করা যায় না। তোমরা রানাকে প্রশ্ন করো, সেই আমাদের নেতা। জেনি ও আশরাফ রানার দিকে ফিরল। প্রথম কাজ বেঁচে থাকা, এটাকে তোমরা পালানোও বলতে পারো। ওদের এই ঘাঁটির বাইরে কয়েকশো মাইল শুধুই মরুভূমি, পালাবো কিভাবে? চ্যালেঞ্জের সুরে জিজ্ঞেস করলো আশরাফ। সব কথা এখনই ব্যাখ্যা করে বলা যাচ্ছে না, তবে কথা দিচ্ছি তোমাদেরকে আমরা বহাল তবিয়তে বের করে নিয়ে যাব এখান থেকে। রানার দিকে তাকিয়ে আছে সোহানা। উপলব্ধি করলো ওর মুখের কথার সঙ্গে মনের চিন্তায় বিস্তর ফারাক। কথা দিচ্ছে রানা, তার মানে প্রাণপণ চেষ্টা করবে ও। যেমন সহজভাবে বলল, বেঁচে থাকার বা পালানোর কাজটা তত সহজ হবে না।
উপায় একটা হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সোহানা। উপায় একটা সবসময়ই থাকে। এর আগেও উষর মরুভূমি পাড়ি দিয়েছে ও, রানার সঙ্গেই। দুজনেই ওরা জানে কৌশলগুলো জানা থাকলে মরুভূমি তোমাকে বাঁচিয়ে রাখবে। তবে আশরাফ আর জেনিকে নিয়ে সাহারা পাড়ি দেওয়া ভয়ানক একটা অভিজ্ঞতা হবে। চিন্তা থেকে বিপজ্জনক শব্দটাকে বাদ দিয়ে রাখলো সোহানা। কিন্তু রানা শুধু আশরাফ আর জেনির কথা ভাবছে না, প্রফেসর ওয়াটসন সহ তার পুরো টিমটার কথা ভাবছেও। ওদেরকে রক্ষা করা একটা নৈতিক দায়িত্ব। তার মানে পালানোর কাজটা আরো কঠিন। ওরা কেউ সুস্থ বা সক্ষম নয়, কাজে ওদের কাছ থেকে কোনো সাহায্যও পাওয়া যাবে না। চারিদিকে একবার চোখ বুলালো রানা। এখানে কোথাও মিসেস হোয়াইটস্টোনও আছেন। বিছানায় যারা শুয়ে আছে তারা কেউ নড়েনি। আগের মতোই বিছানার কিনারায় বসে আছেন প্রফেসর হোয়াইটস্টোন, পা ঝুলিয়ে। তার ভুরু দুটো কুঁচকে আছে, আঙুল দিয়ে চিবুকটা ঘষছেন অনবরত। চোখ দেখে মনে হলো গভীরভাবে কি যেন চিন্তা করছেন। মিসেস স্টোন কোথায় বলতে পারো? জেনিকে জিজ্ঞেস করলো রানা। ওদিকে হাত তুলে পেছন দিকটা দেখালো জেনি। শেষ মাথায়, আমাদের জন্য আলাদা একটা জায়গা আছে। মিসেস স্টোন এখনো খানিকটা সুস্থ আছেন। ব্রুনেল তাকে মেম সাহেব বলে ডাকে। তার উপর অত্যাচার হয়েছে, তবে খুব শক্ত বলে এখনো মাঝে মধ্যে কথা বলতে পারেন। জেনির একটা হাত ধরল রানা। চলো তার সাথে দেখা করে আসি, সবচেয়ে আগে দরকার তথ্য। সোহানার দিকে ফিরল ও। বেশি লোক দেখলে উনি হয়তো ঘাবড়ে যাবেন। তোমরা বরং একটা বিছানায় বসো, চেষ্টা করে দেখো কাউকে কথা বলাতে পারো কিনা। সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো সোহানা। জেনিকে নিয়ে কমন রুমের শেষ প্রান্তের দিকে এগুলো রানা। ঘুরে দাঁড়ালো আশরাফ, সোহানার পাশে চলে এলো। যাক, অন্তত জেনিকে ওরা দাওয়াইটা দিচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল সে। দিচ্ছে না কারণ জেনি অসুস্থ হয়ে পড়লে তাকে দিয়ে কাজ করানো যাবে না। চোখের উপর একটা হাত ঘষল আশরাফ। অভিযোগের সুরে বলল সে, জেনিকে তুমি জিজ্ঞেস করতে ভুলে গেছো ওকে দিয়ে ওরা কিছু করাবার চেষ্টা করেছে কিনা? ভুলিনি, বলল সোহানা। জেনি কি জানে না জানে যে কোনো সময় জেনে নিতে পারবো আমরা। প্রথমে আমাদের জানা দরকার জেনি জানে না এমন কোনো তথ্য। ক্যাম্প বেডে শুয়ে থাকা লোকগুলোর দিকে তাকালো ও। এসো ওদেরকে কথা বলাবার চেষ্টা করি। বিছানাগুলোর দিকে এগোচ্ছে ওরা। বাইরে থেকে দরজার বার সরানোর আওয়াজ হলো। তাকাতেই দেখলো দরজাটা খুলে যাচ্ছে। ছোট একটা প্যাকেট ও ভাঁজ করা একটা চাদর নিয়ে ভেতরে ঢুকলো এক লোক। মাত্র 1 সেকেন্ডের মতো খোলা থাকলো দরজাটা। চাঁদের আলোয় বাইরে একজন গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখলো আশরাফ। এক হাতে সাব মেশিন গান, দরজার দিকে তাক করা, অপর হাতে ছোট একটা অ্যারোসল স্প্রে। বন্ধ হয়ে গেল দরজা। বাইরে থেকে ব্র্যাকেটে ঢোকানো হলো বারগুলো। এতক্ষণে আগন্তুকের দিকে তাকালো আশরাফ। রাগে তার পিত্তি জ্বলে উঠল। এইমাত্র কমন রুমে ঢুকেছে বিল ওয়াটসন। সোহানার উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে হাসল পাইলট। ভালো চাদর পেলে খুশি হও ম্যাম? জানতে চাইল সে। মাথা নাড়ল সোহানা। আশরাফ দেখলো থমথম করছে ওর চেহারা। আরেকবার মাথা ঝাঁকিয়ে ওদেরকে পাশ কাটালো ওয়াটসন। একটা খালি বিছানার সামনে থামলো সে। ভাঁজ খুলে চাদরটা বেছালো। প্যাকেটটা বিছানার মাথার কাছে রাখলো, তারপর সেটায় মাথা দিয়ে শুয়ে পড়ল। একটা সিগারেট ধরালো সে। হেঁটে এসে বিছানাটার একধারে দাঁড়ালো সোহানা, তার পাশে আশরাফ। হাতের সিগারেট উঁচু করে ওদেরকে দেখালো ওয়াটসন। মাথা নাড়ল দুজনে। তারপর সোহানা জানতে চাইল, রাতে তুমি এখানেই ঘুমাও নাকি ওয়াটসন? শিওর, হয় এখানে নয়তো ব্রুনেলের সাথে। গরিলাটা চায় না আশেপাশে কেউ ঘুরঘুর করুক। কমন রুমটাই বেছে নিয়েছি আমি। ব্রুনেল লোকটা নাক ডাকে। সিগারেটে টান দিল সে। তাহলে সেসনার উপর নজর রাখে কে? ওয়াটসন জবাব না দেয়ায় সোহানা আবার জিজ্ঞেস করলো, সেসনায় ফুয়েল ভরা হয়েছে? চেহারায় অসন্তোষ। ওয়াটসন বলল, প্লিজ ম্যাম। বলতে চায় এমন কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয় সে, যাতে তার মনিবের স্বার্থহানি ঘটতে পারে। কাজ ঝাঁকিয়ে তার কাছ থেকে সরে এলো সোহানা। পিছু নিল আশরাফ। সামনে খালি 3টে বিছানা দেখা গেল। তার একটায় বসলো আশরাফ। ইঙ্গিতে পাশেরটা দেখিয়ে দিল সোহানাকে। তুমি ওই ব্যাটাকে কিছু বললে না কেন? রাগে হিস হিস করে উঠল সে।
তাহলে কিসের ট্রেনিং পেয়েছো তুমি? আমি তো ভেবেছিলাম এই সুযোগে তুমি ব্যাটার ঘাড় মটকাবে। চেহারা দেখে মনে হলো না সুহানা অবাক হয়েছে। মটকাতাম যদি দেখতাম তাতে কোনো লাভ হবে। মানে ওই ব্যাটাই তো ফাঁদে এনে ফেলেছে আমাদের। মাথা নাড়ল সুহানা। ফাঁদে আমরা নিজেরা এসে পড়েছি। ওয়াটসন শুধু আমাদেরকে সাবধান করেনি। সাবধান করার উপায় ছিল না তার, কারণ সে এক ধরনের সৎলোক। সে তার মনিবের প্রতি বিশ্বস্ত, যে তাকে টাকা দেয়। বড়জোর বলতে পারো সততার নিজস্ব একটা সংজ্ঞা আছে তার। হতভম্ব হয়ে সুহানার দিকে তাকিয়ে থাকলো আশরাফ। 1 মিনিট পর কাজ ঝাঁকালো সে। বিছানা ছেড়ে হেঁটে এলো প্রফেসর ওয়াটসনের কাছে। আমি আশরাফ, নরম সুরে বলল সে। আমরা সবাই আসলে খুব বিপদের মধ্যে আছি। ভাবছিলাম আপনি হয়তো বলতে পারবেন ঠিক কি ঘটছে এখানে। তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকলেন প্রফেসর ওয়াটসন। তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে কর্কশ গলায় বললেন, আপনি দেখতে পাচ্ছেন না আমি ক্লান্ত? কত কাজ পড়ে আছে জানেন? আজ খাওয়ার সময় পাইনি, কাল তো দম ফেলারও সময় পাবো না। কাঁধ হয়ে বিছানায় শুয়ে পড়লেন তিনি। একটা চাদর টেনে নিয়ে মুখ লুকালেন। ওদিকে ছোট কামরাটায় একটা বিছানার উপর বসে রয়েছে রানা ও জেনি। ওদের সামনে রোগা অভিজাত চেহারার এক ভদ্র মহিলা। তার হাড়গুলো চওড়া, রোদে পোড়া চামড়া হাড়ের ওপর টান টান হয়ে আছে। কাঁচা পাকা চুল মাথার পেছনে খোপা করা। মিসেস ওয়াটসন আত্মমর্যাদা বজায় রেখে কথা বলার চেষ্টা করছেন, যদিও কাঁপুনিটা থামাতে পারছেন না। আমি আমার স্বামীর জন্য অত্যন্ত উদ্বিগ্ন। এখন তো সে প্রায় কথাই বলতে পারে না। ওর জন্য এটা একটা... তার গলা কেঁপে গেল। এটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা। আর বেচারা ছেলেগুলোরই বা কি অবস্থা করেছে ওরা। কত আগ্রহ নিয়ে এলো ওরা, কি উৎসাহ এক একজনের। সব ভূত হয়ে গেছে। শুরুতেই আমি ডেভিডকে বলেছিলাম ডক্টর জিনসনের কথায় রাজি হওয়া উচিত হচ্ছে না। মাস প্যাপিরাসের পাতা কটা অনুবাদ না করাটা অত্যন্ত বোকামি হয়েছে। জেনের দিকে তাকালো রানা। বুঝতে পেরে মাথা নাড়ল সে, অর্থাৎ এ প্রসঙ্গে তার কিছু জানা নেই। প্যাপিরাসে এমন কিছু ছিল জানতে চাইল রানা, যা প্রকাশ করা হয়নি। ওর চেহারায় আগ্রহ। হ্যাঁ, তবে আর বলছি কি, আমার স্বামীকে বোঝানো হয়েছিল গার্মেন্টস গুপ্তধনের একটা অংশ শুধু জনহিতকর কাজে ব্যবহার করা হবে, কোনো সরকারকে নিতে দেয়া হবে না বা কোনো মিউজিয়ামকেও দান করা হবে না। সেজন্যই ব্যাপারটা গোপন রাখতে রাজি হয় ডেভিড। গার্মেন্টস গুপ্তধন? হ্যাঁ, গার্মেন্টস থেকে শুধু জুয়েল এসেছিল। অবশ্যই সোনা, রূপো বা অন্য সমস্ত কিছু কয়েক বছর ধরে ডোমিনিটন মাছ সংগ্রহ করেছিল। আমার স্বামীকে নিয়ে সত্যি আমি খুব চিন্তায় আছি। কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে সে। ধীরে ধীরে মিসেস ওয়াটসনের গলা নিস্তেজ হয়ে এলো, তারপর একবারে থেমে গেল। নীল চোখে শূন্য দৃষ্টি, তাকিয়ে আছেন অথচ কিছু যেন দেখতে পাচ্ছেন না। উনি আর কথা বলবেন না, শান্ত গলায় বলল জেনি। মাঝে মধ্যে কথা বলেন, তারপর হঠাৎ এরকম চুপ করে যান। বিছানা ছেড়ে দাঁড়ালো ওরা। বড় কামরাটায় ফিরে এলো। পাশাপাশি দুটো বিছানায় শুয়ে রয়েছে সুহানা আর আশরাফ চুপচাপ। রানা আর জেনিকে দেখে উঠতে যাচ্ছে ওরা। রানা বলল, না থাকো ওখানে। সুহানার বিছানায় এসে বসলো ও। দেখলো একধারে সরে গিয়ে জেনিকে নিজের পাশে বসতে দিল আশরাফ। কাউকে তাহলে কথা বলাতে পারোনি, বলল ও। মাথা নাড়ল সুহানা। ওদের অবস্থা শোচনীয় রানা। চোখ তুলে এক সারি বিছানার দিকে তাকালো ও। এখানে আমাদের সাথে ওয়াটসনও রয়েছে। কথা হয়েছে? জানতে চাইল রানা। কাজটার জন্য $21,000 পাচ্ছে ও। আমি 30,000 অফার করেছি। কাজ ঝাঁকালো সোহানা। ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু জানতে পেরেছ? দুটো ল্যান্ড রোভার আর একটা ট্রাক। শয়তানগুলো যেখানে থাকে তার পিছনে কোনো টানেলে রাখা হয় ওগুলো। চাবি থাকে পাইথনের কাছে। সেসনাটাকেও অচল করে রাখা হয়। ওয়াটসনের উপর নির্দেশ আছে প্লাগ খুলে আনতে হবে। রাতে ওগুলো পাইথনের কাছে থাকে। সুহানার শেষ কথাটা কেমন যেন শুকনো লাগলো আশরাফের কানে। সূক্ষ্ম কোনো সংকেত যদি থেকেও থাকে, আশরাফ অর্থ বের করতে পারল না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো রানা।
সোহানাও কথা বলছে না, তবে পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা। আশরাফের মনে হলো দুজনেই নিজেদের ছাড়া আর কারো অস্তিত্ব সম্পর্কে সচেতন নয় এই মুহূর্তে। নিজেদের মধ্যে অন্য এক স্তরে যোগাযোগ করছে রানা ও সোহানা, যে স্তরে মৌখিক ভাষার কোনো প্রয়োজন হয় না। এভাবে যোগাযোগ করতে আগে ওদেরকে দেখেছে আশরাফ, সেজন্যই বুঝতে পারলো ব্যাপারটা শুরু হয়েছে। পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করছে ওরা, বিবেচনা করছে কি ধরনের তথ্য দরকার হবে ওদের, কিভাবে সেগুলো সংগ্রহ করা সম্ভব। দুটো মনের মাঝখানে প্রায় টেলিপ্যাথিক একটা যোগাযোগ, আড়ি পাতা যন্ত্রের সাহায্যে শুনে ফেলার কোনো উপায় নেই। আশরাফ আন্দাজ করল ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হওয়ায় পরিস্থিতিটা টের পেয়ে গেছে জেনি। হাত দুটো কোলের ওপরে রেখে সেও চুপচাপ বসে আছে। কেউ কোনো কথা না বললেও মাথাটা একদিকে সামান্য কাত করে গভীর মনোযোগের সঙ্গে শুনছে সে। রানা বলল, গোটা ব্যাপারটা গুপ্তধন নিয়ে সোহানা, পরিমাণে বিপুল, তবে উনি শুধু গারামান্টাস মণিমুক্তর কথা বললেন। নরম সুরে সোহানা বলল, ওহ গড। তাড়াতাড়ি স্মৃতি হাতড়াতে শুরু করলো আশরাফ। কেমব্রিজে কিছুদিন ইতিহাসও পড়েছে সে। গারামান্টাস, হ্যাঁ, 1400 শতকের দিকে পারামা নামটা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। এখন জায়গাটার নাম জার্মা। এখান থেকে প্রায় 400 মাইল পূবে ফেজানে। সেই প্রাচীনকালে রোম যখন উত্তর আফ্রিকার শাসন করত, কর্নেলিয়াস বালবুস দক্ষিণ দিকে অভিযানে বেরিয়ে গারামান্টাস দখল করে নেন। গারামান্টাস ছিল আরো সামনের ঐশ্বর্যবহুল ব্ল্যাক আফ্রিকায় পৌঁছানোর জন্য সাহারার ওপর একমাত্র করিডোর। সোনা, রূপো, আইভরি, কৃতদাস, মণিমুক্ত, হ্যাঁ অবশ্যই। গারামান্টাস এর চুনি নামে ছোট্ট একটা পরিচ্ছেদও পড়া আছে তার। সামান্য হলেও বিস্মিত হলো আশরাফ। প্রাচীন যুগের রত্ন ইত্যাদি সম্পর্কেও রানা ও সোহানা খবর রাখে নাকি? ওদের আলোচনা শুনে সেরকমই মনে হলো, অথচ বিষয়টা প্রায় পৌরাণিকই বলা চলে। ইতিহাসে বিশ্বাসযোগ্য কোনো রেকর্ড নেই। তারপর তার মনে পড়ল সোহানার পেন্ট হাউসে একটা লাইব্রেরি আছে। হঠাৎ রানার একটা কথা শুনে কান খাড়া হয়ে উঠল আশরাফের। আরো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। মাথা ঝাঁকালো সোহানা। কঠিন হয়ে উঠল ওর চেহারা। অত্যন্ত গুরুতর, পরে ওটার একটা বিহিত করতে হবে। হ্যাঁ। তারপর নিস্তব্ধতা নেমে এলো। অবশেষে খুব করে কেশে ক্ষমা প্রার্থনার সুরে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো আশরাফকে, জেনি বোধহয় আশা করছে ব্যাপারটা কি তাকে বলা হবে, আর আমি বুঝি আমার জানার অধিকার আছে। আশরাফের দিকে তাকালো রানা, মৃদু হাসলো, তারপর বলল, দুঃখিত আশরাফ, আমরা স্যার ভিক্টর ক্যানিং সম্পর্কে আলোচনা করছিলাম। কোনো এর ওপর ভর দিয়ে মাথাটা উঁচু করলো আশরাফ। স্যার ভিক্টর ক্যানিং? কই, নামটা তো আমি উচ্চারিত হতে শুনলাম না। তার কথা ভাবছিলাম আমরা। টিমের লোকদের নিজে বাছাই করেছেন তিনি। বিল ওয়াটসনের কথা তিনি নিজেই আমাদেরকে বলেছেন। এক মুহূর্ত পর আশরাফ বলল, তো কি হলো? রানাকে বিস্মিত দেখালো। যার হাতে ছড়ি থাকে শুধু তার পক্ষে কাজ করে ওয়াটসন, আর কারো নয়। সবার মাথার উপরে তো ছড়ি ঘোরাচ্ছে পেনিফিদার আর পাইথন। না, ওদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে অন্য এক লোক, স্যার ক্যানিং। ওয়াটসনকে তিনি বাছাই করেছেন। তার সাথে আমার কি কথা হয় আমি তা সোহানাকে বলেছি, তুমি সোহানার কাছে শুনেছ। চুপ করলো রানা, যেন যতটুকু বলার প্রয়োজন ছিল সব বলা হয়ে গেছে। আশরাফের দিকে তাকালো সোহানা, বুঝিয়ে দেওয়ার নরম সুরে বলল, ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। তার মানে হচ্ছে কেউ ওদেরকে জানিয়েছে আমরা আসছি। যে লোক ওদেরকে কথাটা জানিয়েছে সেই ওয়াটসনকে বলেছে কোথায় আমাদেরকে নামিয়ে দিতে হবে। কাজটা মাত্র একজনের পক্ষে করা সম্ভব, ভিক্টর ক্যানিং। স্যার ভিক্টর ক্যানিং? ব্যাপারটা হজম করতে পারছে না আশরাফ। কিন্তু কিন্তু তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল সাম্রাজ্যের অধিপতি। জনহিতকর কাজে তার মতো সুনাম কারও নেই। দান করার সামর্থ্য তার আছে, ম্লান গলায় বলল রানা। এমন লোকের কথা শোনোনি, বই চুরি করে বেচে টাকাটা ভিখারিকে দিয়ে দেয়। পার্থক্যটা আসলে ডিগ্রি। হেসে ওঠার উন্মত্ত একটা ঝোঁক চাপলো আশরাফের।
সেটাকে দমিয়ে রেখে বলল, পার্থক্যটা ডিগ্রির। আচ্ছা, কি জানো, মাঝে মধ্যে ঠিক বুঝতে পারি না তোমাদের কৌতুকবোধ অসম্ভব গভীর নাকি আমারই মাথা খারাপ। ক্যানিং আমাদেরকে বলেছেন রেডিও কমিউনিকেশনের জন্য এই জায়গাটা একটা ডেড স্পট। পাইথনের কামরায়, যেখানে ওরা আমাদেরকে সার্চ করলো, একটা রেডিও আছে। তুমি দেখোনি? চোখ বন্ধ করে সাবধানে বলল আশরাফ। হ্যাঁ দেখেছি, তবে তাৎপর্যটা বুঝতে পারিনি। প্রকাশেই রাখা হয়েছে, যেমনটি রাখা উচিত, সেজন্যই মনটা খুঁতখুত করেনি। ওটা সম্ভবত ক্যানিং এর সাথে ডাইরেক্ট লিঙ্ক, শান্ত গলায় বলল রানা। ওই রেডিও থেকেই ওরা জানতে পেরেছে আমরা আসছি। ধীরে ধীরে উপসংহারটা মেনে নিল আশরাফ। ডক্টর জিমসন উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, নিজের সন্দেহের কথা খুলে বলেছিলেন ভিক্টর ক্যানিংকে, ফলে পাইথনের হাতে প্রাণ হারাতে হয়েছে তাকে। তারপর রানা উদয় হলো ক্যানিং এর সামনে মন ভরা সন্দেহ নিয়ে, মাসে এসে তদন্ত করতে চায়। মনে মনে ভারী খুশি হলেন ভিক্টর ক্যানিং। এবার আর পাইথনকে পাঠাবার দরকার নেই, শিকারগুলোই তার কাছে যেতে চাইছে। বাট ফর গডস সেক, নিজেকে তিনি কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। মার্ভিন লংফেলো জানেন আমরা এখানে আছি, সবাই জানেন প্রফেসর ওয়ারস্টন ও তার টিম এখানে কাজ করছে। ক্যানিং যদি আমাদের সবাইকে খুনও করে ফেলেন, তাকে ধরা পড়তে হবে। তার ইচ্ছেও তাই, বলল রানা, একটু যেন অন্যমনস্ক। পাইথনের উপর তার নির্দেশ আছে, জেনি গুপ্তধন খুঁজে পাবার সাথে সাথে সবাইকে মেরে ফেলতে হবে। কিন্তু কেন বলছো ধরা তাকে পড়তেই হবে? আমরা স্যার গায়েব হয়ে যাব। স্যার আর্থার কোনান ডয়েল অথবা আগাথা ক্রিস্টির একটা মিস্ট্রি, কিংবা পাথর ধসে আমরা চাপা পড়ে গেছি, এমন হতে পারে না? ক্যানিং ঠিকই বুদ্ধি খাটিয়ে বেঁচে যাবেন, কে তাকে সন্দেহ করবে? কথা বলল না কেউ। খানিক পর নিস্তব্ধতা ভাঙল জেনি। দেখা যাচ্ছে গুপ্তধনটা আমার খুঁজে পাওয়া চলবে না। তার হাতে হাত রাখলো আশরাফ। ওদেরকে তুমি বোকা বানাতে পারবে জেনি? মনে হয় পারবো। কমন রুমের নিস্তেজ আলোয় জেনের চেহারা ম্লান দেখালো। প্রতিদিন আমাকে দিয়ে পরীক্ষা করানোর জন্য খানিকটা করে জায়গা চিহ্নিত করে রেখেছে ওরা। প্রথম দিকে একটা করে বিরাট এলাকা পরীক্ষা করতে হয়েছে আমাকে। মূল্যবান মেটাল খুঁজছি, তাই অসুস্থ হয়ে পড়েছিলাম। কদিন পর কিছুই আর খুঁজে পাচ্ছিলাম না। ওরা নিশ্চয়ই বুঝতে পারে যে আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করছি না, এলাকা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে। এখন আমি আধ ঘন্টায় যতটুকু সম্ভব পরীক্ষা করি, দিনে 3 বার। রানা জানতে চাইল, এভাবে গোটা মাস কভার করতে কতদিন লাগবে? এলাকাটা কত বড় দেখতে পাচ্ছি না আমি, তবে ব্রুনেল বলছিল আরো 10 দিন লাগবে। রানা ও সোহানা পরস্পরের দিকে তাকালো। আবার যেন নিঃশব্দে নিজেদের মধ্যে যোগাযোগ করলো ওরা। খানিক পর রানা শুধু বলল, পাইথন। উত্তরে সোহানা শুধু মাথা ঝাঁকালো। বিছানার উপর ঝট করে উঠে বসলো আশরাফ। পাইথন কি? চাপা গলায় প্রায় গর্জে উঠল সে। তোমাদের নীরব আলোচনায় অংশগ্রহণের যোগ্যতা না হয় নেই আমাদের, কিন্তু আমরা জানতে চাই ঠিক কি ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। বলো, পাইথন কি? পাইথনকে বাছাই করেছেন ক্যানিং, বলল সোহানা। এখনো তাকিয়ে আছে রানার দিকে। গুপ্তধন মাটির তলা থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত সম্ভবত সেই এখানে সবার বস হিসেবে দায়িত্ব পালন করছে। পেনিফিদারকে আনা হয়েছে অন্য উদ্দেশ্যে। তার দায়িত্ব গুপ্তধন এখান থেকে সরাবার ব্যবস্থা করা। না, রানা ঠিক কথা বলতে চায়নি, প্রতিবাদ করলো আশরাফ। যা বলতে চেয়েছে এ তারই একটা অংশ বিশেষ। আমরা বুঝতে পারছিলাম না পেনিফিদার ও পাইথন কে কার অধীনে কাজ করছে। এখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এর একটি মাত্র গুরুত্বপূর্ণ দিক হলো, এই পর্যায়ের কাজের দায়িত্ব রয়েছে পাইথনের ওপর। তো সে অত্যন্ত বুদ্ধিমান লোক। যে কোনো কাজই তাকে দেয়া হোক সেটা নিখুঁতভাবে করে সে, এবং তারপরও হাসি তামাশার জন্য প্রচুর সময় বের করে নেয়। জেনি এইমাত্র বলেছে 10 দিন। তার মানে এই নয় যে এখান থেকে পালাবার একটা উপায় বের করার জন্য 10টা দিন সময় আছে আমাদের হাতে। রানার দিক থেকে আশরাফের দিকে তাকালো সোহানা। তার আগেই নিজেকে আনন্দদানের কাজ শুরু করবে পাইথন। ভেবে দেখো না, তা না হলে অন্য কি কারণে আমাদেরকে সে বাঁচিয়ে রেখেছে।
মাথা ভাঙা পিলারটার গায়ে একটা তক্তা খাড়া করেছে কোর্সিনেজ। প্রাচীনকালে পাথুরে স্তম্ভ শ্রেণীর একটা অংশ ছিল পিলারটা। তক্তার গায়ে বিভিন্ন উচ্চতায় সাদা চক দিয়ে বৃত্ত এঁকেছে সে। হাতে তীক্ষ্ণমুখ অসি, তক্তার উপর ক্ষুদে টার্গেটগুলোয় আকস্মিক খোঁচা মারা প্র্যাকটিস করছে। কাজটা সে 1 ঘন্টার উপর হলো ক্লান্তিহীনভাবে করে যাচ্ছে। 15 গজ দূরে একটা বোল্ডারের উপর বসে রয়েছে একজন গার্ড, হাতে হালকা সাবমেশিন গান। অস্ত্রটা আর্জেন্টিনায় তৈরি, স্টক ভাঁজ করা যায়, ম্যাগাজিনে 30 রাউন্ড .45 ক্যালিবার কার্টিজ। একদল লেবারের উপর নজর রাখছে লোকটা, দলটায় সোহানাও রয়েছে। আর আছেন প্রফেসর হোয়াইটস্টোন ও আর্কিওলজিক্যাল টিমের 3 জন তরুণ। প্রাচীন নগরীর নেক্রোপোলিস অর্থাৎ গোরস্থানে কাজ করছে ওরা। সিকি মাইল দূরে আরেকটা দলের সঙ্গে কাজ করছে রানা ও মিসেস হোয়াইটস্টোন। দলে আর্কিওলজিক্যাল টিমের বাকি সদস্যরাও আছে। বিধ্বস্ত ছোট একটা মন্দিরের চারপাশটা খুঁড়ছে ওরা। কাছে রয়েছে গোল একটা ধুলোময় ধ্বংসস্তূপ। এককালে সার্কাস বা অ্যারেনা ছিল। ভারী পাথর তোলার জন্য কপিকল ব্যবহার করছে ওরা। দুটো দলের মাঝখানে চিহ্নিত জমিনের উপর দিয়ে ধীর পায়ে হাঁটছে জেনি। তার 2 হাতে একটা করে কপার টিউব ও স্টিল ওয়্যার দিয়ে বানানো লোকেটর। তার সঙ্গে কনুইয়ের কাছে সারাক্ষণ উপস্থিত রয়েছে পেনিফিদার। রোদ বলে মাথায় আজ একটা স্ট্র হ্যাট পরেছে পেনিফিদার, শার্টের আস্তিন কবজি পর্যন্ত নামানো। পাইথন মার্কাস বা আশরাফ চৌধুরীকে কোথাও দেখা যাচ্ছে না। গোরস্থানের কাছাকাছি এসে দাঁড়ালো ব্রুনুল, লেবার পার্টির কাজ দেখছে। ঢোলা শর্টস পরেছে সে, মাথায় হেলমেট, গায়ে শার্ট নেই, কোঁকড়ানো জ্যাকেটটা খোলা। কয়েক মুহূর্ত দেখার পর সে তার কালো নোটবুকটা বের করলো, যত্ন করে কিসে যেন টিকচিহ্ন দিল এক পাতায়, আরেক পাতায় সাবধানে কি যেন লিখল। গোছানো লোক ব্রুনেল, কাজকর্মের শৃঙ্খলা ভালোবাসে। এই নোটবুক তার কাছে বাইবেলের মতো। খাড়া করা তক্তার কাছ থেকে সরে এলো কোর্সিনেস, হাতে তলোয়ার। নিঃশব্দে হেসে ব্রুনেল বলল, স্টেজ 3, সেকশন 4, প্রায় শেষ হয়ে এসেছে কাজ। পাইথনকে আমি বুঝি না, তীক্ষ্ণ কণ্ঠে বলল কোর্সিনেস। আন্দাজের উপর নির্ভর করে খোঁড়াখুড়ি নেহাতি বোকামি হচ্ছে। অন্ধ মেয়েটার লোকেশন খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত আমাদের। অথচ তুমি একজন সামরিক অফিসার। হতাশ ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেলল ব্রুনেল। বন্দীদের ব্যস্ত রাখার গুরুত্ব বোঝো না? এই বন্দীদের? কোর্সিনেজের গলায় তীব্র ব্যঙ্গ। তোমার বুঝি ধারণা মাসুদ রানা ওদের ঘুম ভাঙাবে, তারপর বিদ্রোহ করার জন্য প্ররোচিত করবে? হেসে উঠল ব্রুনেল। তা হয়তো নয়। সোহানার দিকে তাকালো সে, মাত্র কয়েক ফুট দূরে। কঠিন মাটি থেকে শাবল দিয়ে খুঁচিয়ে একটা পাথর আলগা করছে ও। তুমি যদি একা হতে বা রানা একা হতো, রাতের শান্তিতে ঘুমাতে পারতাম আমি সুন্দরী। তোমরা দুজন হওয়ায় আমার আরাম হারাম হয়ে গেছে। সোহানা কথা বলল না। কয়েক সেকেন্ড পর ওর দিকে তাকিয়ে থাকলো কোর্সিনেস, খুঁটিয়ে দেখলো, তারপর মাটি ও পাথরের স্তূপ ডিঙিয়ে এগিয়ে এলো। সোহানার হাতে শাবল রয়েছে, তবে সেজন্য ভয় পাচ্ছে না। শুধু আত্মহত্যা করতে চাইলে ওটা ব্যবহার করবে ও। নিজে তো মরবেই, সঙ্গে আরো 2-1জনকে নিয়ে যাবে। বন্দীদের সবসময় দুভাগে আলাদা করে রাখা হয়। এক দলের ভালো আচরণের উপর নির্ভর করে অপর দলের নিরাপত্তা। তাছাড়া নিজের উপর আস্থা আছে কোর্সিনেসের। তার হাতে তলোয়ার থাকলে দুনিয়ার কাউকে ভয় পায় না সে। সোহানা তার দিকে তাকাচ্ছে না, নিজের কাজ করে যাচ্ছে। শুনতে পেলাম তুমি নাকি ফেন্সিং জানো, খুব নাকি ভালো খেলতে পারো? জিজ্ঞেস করলো কোর্সিনেস। মুখ তুলে তাকালো না সোহানা, হাতও থামল না। একটু আধটু পারি। তাহলে আমার সঙ্গে খেলবে তুমি? বলার সুর আদেশের। কোর্সিনেসের মুখে হাসি নেই। আমার কাছে আরেকটা তলোয়ার আছে। সিধে হলো সোহানা। কার নির্দেশ মানতে হবে আমাকে, তোমার নাকি পাইথনের? রাগে লালচে হয়ে উঠল কোর্সিনেসের চেহারা। ব্রুনেল বলল, পাইথন বা পেনিফিদারের নির্দেশ মানবে তুমি সুন্দরী। তবে কোর্সিনেসের প্রস্তাবটা ওদের পছন্দও হতে পারে। তোমাদের সংখ্যা একটা কমাবার দরকার আছে। ভেবো না কোর্সিনেসের সাথে দাঁড়াতে পারবে তুমি। দুনিয়ার সেরা ফেন্সারদের একজন ও। সোহানার শরীরে লোলুপ দৃষ্টি বুলালো সে। আমরা লড়ব, দৃঢ় কণ্ঠে বলল কোর্সিনেস।
লড়বো ফয়েলের রুলস অনুসারে। লাইট ওয়েট মেল দিয়ে তৈরি একটা জ্যাকেট আছে আমার কাছে, টার্গেট এরিয়া ঢাকার জন্য ওটা তুমি পড়তে পারো। কোর্সিনেজের দিকে তাকালো সোহানা, ভুরু দুটো সামান্য উঁচু করলো। আর তুমি? ঠোঁট ফাঁক না করে হাসলো কোর্সিনেজ। আমার কিছু লাগবে না, হাতের এই তলোয়ারই যথেষ্ট। ব্রুনেলের দিকে তাকালো সোহানা, আমাকে কি লড়তেই হবে? হবে, শুধু যদি দৈত্য বা পেনিফিদার আপত্তি না করে। কোর্সিনেজের জেদ লক্ষ্য করে কৌতুক বোধ করছে ব্রুনেল। কাজ শুরু করার জন্য ঘুরল সোহানা, তারপর দেখলো প্রফেসর ওয়াটসন মাটিতে গাঁথা একটা পাথর থেকে আঙুলের কোমল স্পর্শে বালি সরাচ্ছেন। পাথরটার গায়ে নিওলিথিক আমলের একটা দৃশ্য খোদাই করা রয়েছে। কয়েকজন শিকারী হত্যা করছে একটা জিরাফকে। খাঁজগুলো কালের আঁচড়ে ভোঁতা হয়ে গেছে। আজ থেকে 5000 বছর আগে খোদাই করা হয়েছে ওগুলো, সাহারা যখন উর্বর বনভূমি ছিল। পাথরটার গায়ে হাত বুলাচ্ছেন প্রফেসর, আঙুলগুলো থরথর করে কাঁপছে। হাঁটু গেড়ে বসে আছেন তিনি। তার পাশে এসে দাঁড়ালো সোহানা, নরম স্বরে বলল, ওটা আপনি আরেকদিন পরীক্ষা করবেন প্রফেসর, এখন আমাদের সবাইকে মাটি খুঁড়তে হবে। মুখ তুলে তাকালেন তিনি, চেহারায় বিমূঢ় ভাব। তারপর লক্ষ্য করলেন কাছেই দাঁড়িয়ে রয়েছে ব্রুনেল ও কোর্সিনেজ। কোটরের ভেতর ঢুকে যাওয়া চোখ দুটোয় আতঙ্ক ফুটে উঠল। মাথা ছেঁকিয়ে তাড়াতাড়ি শাবলটা তুলে নিলেন পাশ থেকে। হ্যাঁ ঠিক বলেছ, খুঁড়তে হবে। তার গলা অত্যন্ত চড়া ও কাঁপা কাঁপা। তরুণ তিনজনের দিকে তাকালেন তিনি। খুঁড়ুন জেন্টলম্যান। তাদের একজন অলস ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে তাকালো, চোখে সামান্যতম কৌতূহল নেই। বাকি দুজন তার কথা শুনতে পেয়েছে বলে মনে হলো না। খিক করে হাসলো ব্রুনেল, ঘুরে দাঁড়িয়ে অপর দলটার দিকে এগুলো। কোর্সিনেজ তার ঠোঁট পরস্পরের সঙ্গে শক্তভাবে সেটে আছে। নিজের জায়গায় ফিরে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করলো। শাবল রেখে কোদাল দিয়ে আলগা মাটি ও পাথর তুলল সোহানা একটা হুইল বেরোতে। আজ নিয়ে 3 দিন হলো এখানে বন্দি ওরা। হতাশার কালো ছায়া ডানা মেলার চেষ্টা করছে দেখে শুরুতেই সতর্ক হবার প্রয়োজনীয়তা বোধ করছেও। গত 60 ঘন্টায় অনেক কিছু জানতে পেরেছে ওরা, কিন্তু কোনো তথ্যই ওদেরকে পালানোর রাস্তা দেখাতে পারেনি। রানা ও সোহানা সাবধানে গার্ডদের পরীক্ষা করে দেখেছে। না, ওদেরকে ঘুষ দেওয়া সম্ভব নয়। একে একে 8 জন আলজেরিয়ানকেই দেয়া হয়েছে প্রস্তাবটা। কারো আগ্রহ নেই। অনির্ধারিত একটা সময়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে রাজি নয় তারা। সবচেয়ে বড় কথা, পাইথনকে তারা জমের মতো ভয় পায়। প্রস্তাবটার কথা আজ সকালে তারা তাকে বলেও দিয়েছে। শুনে ভারী কৌতুক বোধ করেছে পাইথন। হাসতে হাসতে নির্দেশ দিয়েছে, গ্যাস চেম্বারে ঢুকিয়ে আরেকবার ওদের 3 জনের যত্ন নিতে হবে। 3 জন মানে রানা, সোহানা আর আশরাফ। বিষয়টা নিয়ে এক মুহূর্ত চিন্তা করলো সোহানা। তার মানে আবার একবার অজ্ঞান করতে হবে আশরাফকে। এ ব্যাপারে রানাকে সাবধান করার দরকার নেই, তবু একবার করবেও। ক্যারোটিডে বেশিক্ষণ চাপ দিলে আশরাফের ব্রেনে অপূরণীয় ক্ষতি হতে পারে। হুইলবারোটা ভরে গেছে। উঁচু নিচু জমিনের ওপর দিয়ে টেনে আবর্জনার স্তূপের কাছে নিয়ে আসছে ওটাকে, মন্দিরের পাশেই। আবর্জনার ওই স্তূপটার ভেতরও আর্কিওলজিক্যাল গুপ্তধনের টুকিটাকি অনেক কিছু লুকিয়ে আছে, যেমন হাড়ের বড়শি, পাথর ঘষে তৈরি করা তীরের মাথা, হাড়ি বাসনের টুকরো, কুঠারের ভাঙা মাথা। আরও আছে পরবর্তী সময়ের রোমান ঢালের ওপরের অংশ, ছুরির ফলা, রোমান তলোয়ারের তীক্ষ্ণ ডগা ইত্যাদি। উপত্যকার মাঝামাঝি জায়গায় ধীর পায়ে হাঁটছে যিনি। লোকেটা দুটো 2 হাতে ধরে আছে। মেয়েটির জন্য করুণা বোধ করলো সোহানা। জেনি ওদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। গুপ্তধন খোঁজার এই কাজটা তার নার্ভের ওপর সাংঘাতিক চাপ সৃষ্টি করছে। তবে রাতের বেলা ওরা সবাই যখন এক হয়, তাকে দেখে মনে হয় না নার্ভাস ব্রেকডাউনের শিকার হতে যাচ্ছে সে। কখনো রানার বিছানায় বসে সে, কখনো আশরাফের, তবে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। সোহানা ভাবল, জেনি বোকা নয়। সে জানে প্রয়োজন ফুরালে ওদেরকে মেরে ফেলা হবে। খুশির কথা হলো, নিজের ভেতর একটা পাঁচিল তুলে দিয়ে মৃত্যু চিন্তাটাকে দূরে সরিয়ে রেখেছে সে। পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। রানার উপর তার অগাধ বিশ্বাস, তবে দুর্বল সে আশরাফের ওপর। আশরাফের কৌতুক দারুণ উপভোগ করে মেয়েটা। আশরাফের কথা ভেবে আপন মনে হাসল সোহানা। জেনিকে হাসাবার জন্য কত কি না করে সে।
মাঝে মধ্যেই কৃত্রিম বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ছে। একদল শিয়ালের মাঝখানে হঠাৎ যেন এসে পড়েছে একটা বোকা ভেড়া। আবার কখনো কাপুরুষাবার ভানও করে। এসবই হাসির খোরাক যোগায় জেনিকে, গুরুতর বিপদের কথা ভুলে থাকতে সাহায্য করে। লক্ষ্য করলে বোঝা যায় আশরাফকে ভালোবাসতে শুরু করেছে জেনি। খালি হুইলব্যারিটা ফিরিয়ে আনলো সোহানা, তুলে নিল শাবলটা। রানার কথা ভাবল সে। পর মুহূর্তে ভয়ের হিমশীতল একটা ছোঁয়া অনুভব করলো হৃৎপিণ্ডে। এই মুহূর্তে একা শুধু রানার ওপর নজর রয়েছে পাইথনের। সময় নিয়ে প্রতিটি প্রলম্বিত মুহূর্ত উপভোগ করছে। রানার সঙ্গে সম্মুখ যুদ্ধের একটা ক্ষেত্র তৈরি করছে পাইথন। একমাত্র রানাকেই সে তার ব্যক্তিগত শত্রু বা প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে। ওকে খুন করে বিপুল আনন্দ পাবে সে। আমি সোহানা, আমি রানাকে রক্ষা করব, মনে মনে প্রতিজ্ঞা করল ও। কিন্তু কিভাবে? পাইথনের মধ্যে হাস্যরসের কোনো অভাব নেই। সুযোগ পেলেই রানাকে ব্যঙ্গ করছে সে, খোঁচা মেরে উত্তেজিত করার চেষ্টা করছে, মনে করিয়ে দিচ্ছে তিক্ত অতীতের কথা। তার হাসির মধ্যে থাকছে তীব্র অপমান ও চ্যালেঞ্জ। গতকাল মাটিতে গাঁথা একটা বড় পাথর তোলার চেষ্টা করছিল রানা। একজনের পক্ষে পাথরটা তোলা সম্ভব নয়, কমপক্ষে 3 জন লাগার কথা। ভারী পাথর তোলার সরঞ্জামগুলো অন্য জায়গায় কাজে লাগানো হয়েছে দেখে রানা একাই চেষ্টা করে দেখছিল তুলতে পারে কিনা। কিছুক্ষণ তাকিয়ে থাকলো পাইথন, তারপর ট্রেঞ্চে নেমে এসে অবলীলায় এক হাত দিয়ে টেনে তুলে ফেললো পাথরটা। রানার মাথার উপর দিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। সবাই তার দিকে হাঁ করে তাকিয়েছিল, এমনকি রানার চোখেও নগ্ন বিস্ময় ফুটে উঠতে দেখেছে ওখানে যারা উপস্থিত ছিল। তারপর রানার দিকে ফিরল পাইথন, সহাস্যে বলল, বীরত্ব দেখাবার চেষ্টা করো না, বুঝলে? তুমি আহত হলে আমাদের কাজ পিছিয়ে যাবে, সেটা আমি বরদাস্ত করব না, মনে থাকে যেন। ঘটনার সময় ওখানে সোহানা ছিল না, পরে আশরাফের মুখ থেকে শুনেছে। বলার সময় উদ্বেগে থমথম করছিল আশরাফের চেহারা। পাইথনের হাতে রানা অতীতে একবার মার খেয়েছে, একথা তার জানা নেই, তবু তার মনে হয়েছে অশুভ কি যেন একটা ঘটতে যাচ্ছে। এত কিছুর পরও অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে রানা। সেজন্য ওর প্রতি কৃতজ্ঞ বোধ করল সোহানা। পাইথনের ব্যঙ্গবিদ্রূপ নীরবে হজম করছে রানা, অপমান ও চ্যালেঞ্জ গায়ে মারছে না। ওকে যা করতে বলা হচ্ছে তাই করে যাচ্ছে। এ থেকেই বোঝা যায় পাইথন সম্পর্কে ওর কি ধারণা। এই মুহূর্তে পাগলটাকে ঘাটাবার কোনো ইচ্ছেও নেই। জানে কৌশল ছাড়া তার সঙ্গে কোনোভাবেই পারবে না। এখন যদি লড়তে বাধ্য হয় স্রেফ খুন হয়ে যাবে। নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে রানা, তার মানে হলো হাল ছাড়েনি। জেনি আর আশরাফের সঙ্গে হাসি ঠাট্টা করেও প্রফেসর আর তার টিমের সদস্যদের সঙ্গে নরম আচরণ করে। পরিস্থিতি সম্পর্কে সোহানার সঙ্গে পরামর্শও চালিয়ে যাচ্ছে। তবু বোঝা যায় খুবই চিন্তায় আছে রানা। সোহানার মতো রানাও জানে 10 বছর আগের অসমাপ্ত কাজটা এখন সমাপ্ত করার কথা ভাবছে পাইথন। যেভাবে শুরু করেছিল ঠিক সেভাবেই শেষ করতে চায় সে। লাথি মেরে ধীরে ধীরে হত্যা করবে রানাকে। পরিস্থিতির বাস্তবতা মেনে নিয়েছে রানা। এখান থেকে তাড়াতাড়ি পালাতে না পারলে ঘটনাটা ঘটবেই। কাজেই বিপদের কথা ভুলে কিভাবে পালানো যায় তাই নিয়ে পরামর্শ করছে সোহানার সঙ্গে সুযোগ পেলেই। কিন্তু এখন পর্যন্ত কোনো উপায় দেখতে পায়নি ওরা। অথচ আজ 3 দিন পেরিয়ে যাচ্ছে। মাটিতে শাবলের একটা ঘা মারল সোহানা। তলপেটের মোচড় অসুস্থ করে তুলছে ওকে। ভাবলো পরিস্থিতি আরো খারাপ হতে পারত। শোডাউন স্থগিত রাখতে বিরাট সাহায্য করছে আশরাফ। পাইথনকে নিয়মিত হাসির খোরাক যোগাচ্ছে সে, কাজটা করছেও দক্ষতার সঙ্গে। নিজেকে রাজদরবারের একটা ভার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে। ভীত সন্ত্রস্ত ও মোটা বুদ্ধির এক লোক, তবে আচরণে খানিকটা আভিজাত্য ও সংস্কৃতির ছাপ বজায় রাখছে। পাইথনকে নাড়াচাড়া করার জন্য আদর্শ একটা হাতল। সোহানা ভাবল এই অভিনয় কতক্ষণ চালিয়ে যেতে পারবে আশরাফ। দূরে তাকালো ও দেখলো পেনি ফিগারের সামনে আলাপ করলো ব্রুনেল, তারপর নোটবুকে কি যেন লিখলো। মাথা ভাঙা পিলারের কাছে এখনো অক্লান্তভাবে প্র্যাকটিস করে চলেছে কোর্সিনেস। একটা চিন্তা এলো সোহানার মাথায়। রানাকে বাঁচাবার একটা উপায় যেন আছে কোথাও, ঠিক ধরা দিচ্ছে না। পরিস্থিতিটা নিয়ে ভাবতে শুরু করলো ও। ব্রুনেল আর তার নোটবুক,
প্রফেসর ওয়ারস্টন আর তার নিস্তেজ আর্কিওলজিক্যাল টিম, কোর্সিনেজ আর তার তলোয়ার, বিল ওয়াটসন আর তার সেসনা। গ্যাস চেম্বারে কাপড় খুলে সার্চ করার সময় ব্রুনেল ওর গায়ে হাত দিয়েছে। পাইথন আর রানা। আইডিয়াটা অবয়ব পেতে শুরু করলো সোহানার মনে। পাইথনকে দেরি করিয়ে দেওয়ার জন্য একটা ডাইভার্সন দরকার, তার দৃষ্টি যাতে রানার উপর থেকে সরে যায়। সোহানা উপলব্ধি করলো স্থির দাঁড়িয়ে আছে সে, কোনো কিছু দেখছে না। তাড়াতাড়ি আবার কাজ শুরু করলো ও। উত্তেজনা ও উদ্বেগের শেষ চাপটুকুও স্নায়ু ও পেশি থেকে দূর হয়ে গেল। সিদ্ধান্তে পৌঁছানোর পর শীতল শান্ত ভাব ফিরে এসেছে মনে। অন্ধের মতো হাতটানোর সময় পেরিয়ে এসেছে ও। চমৎকার একটা চাল দেওয়ার সুযোগ দেখতে পাচ্ছে। ছকটা সাবলীলভাবে আঁকা হয়ে যাচ্ছে ওর মনে। খুঁটিয়ে পরীক্ষা করলো বারবার। সাজানোয় কোনো ভুল নেই, তবে একটা গুটি পাওয়া যাচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুটি। অবশ্য খেলা শুরু হলে সেটা নিজে থেকেই বেরিয়ে আসবে। পানির বোতলটা নিতম্বে ঝুলছে, সেটা মুখের কাছে তুলে দুঢোক খেলো ও। প্রতিদিন কাজের বিরতির সময় 10 পয়েন্ট করে পানি পায় বন্দিরা। বাকি 5 পয়েন্ট দেওয়া হয় সন্ধ্যের দিকে ক্যানে ভরে। বোতলে ছিপি লাগিয়ে ছকটা আরেকবার পরীক্ষা করলো সোহানা। ব্যাপারটা রানার পছন্দ হবে না, সেজন্যই ওকে কিছু বলবে না সোহানা। আমি সোহানা, ভাবলো ও। বুঝতে পারছি রানার সামনে মহা একটা বিপদ ওত পেতে রয়েছে, কাজেই আমার প্রথম কাজ ওকে রক্ষা করা। ব্যাপারটা পছন্দ করবে না আশরাফও, সে সাংঘাতিক ভয় পাবে, রেগেও যাবে। ওরা যাতে ওকে বাধা দিতে না পারে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রথমেই একটা চাল দেবে সোহানা। ব্যাপারটা ঘটতে শুরু করলে ওদের কারও আর কিছু করার থাকবে না।